সাংবাদিক বন্ধুদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার সাথে আছে কংগ্রেসের অন্যতম প্রদেশের সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, আছেন কংগ্রেস নেতা মনোরঞ্জন দেবনাথ। সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে টিটিএডিসি নির্বাচনের ফলাফল সম্পর্কিত বিষয়গুলি। এক্ষেত্রে আমাদের প্রাথমিক পর্যালোচনা, সার্বিক পর্যালোচনায় কিছুটা সময় লাগবে। আমরা তৃণমূল স্তর থেকে আমাদের যে 27টি আসনে প্রার্থী ছিল, আমাদের জোটের একটি আসনে প্রার্থী টিপিপি, সেই গ্রাসরুট স্তর থেকে সার্বিক রিপোর্ট প্রচার থেকে শুরু করে ভোট পর্ব পর্যন্ত সেটা সংগ্রহ করার পর আমরা চূড়ান্ত মূল্যায়ন করতে পারব। তো প্রাথমিক মূল্যায়নে আমরা প্রদেশ কংগ্রেস আবারও যে কথাটা বলতে চাই যে আমরা নির্বাচনের বহু আগে থেকে একটা কথা রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমেও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম। শাসক জোটের যে আভ্যন্তরীণ দৃশ্যত যে সংকট বলে দেখানো হচ্ছে, বা এক প্রধান দুই শরিকের মধ্যে এক শরিক অন্য শরিকের প্রতি যেভাবে কামান দাগছিল, নানা প্রশ্নে সেগুলি বলেছি বিভিন্ন সময়, আপনারা জানেন, এগুলি বলে সময় নষ্ট করতে চাই না। এটা সম্পূর্ণ একটা স্ক্রিপ্টেড নাটক, যা দিল্লির অমিত শাহ দপ্তর থেকে তৈরি করা। এটা আজকে গণনার মধ্য দিয়ে এটা আজকে অনেকটাই পরিষ্কার হয়েছে বলে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস। এর মূল লক্ষ্য হচ্ছে এডিসি নির্বাচন নয়, এর প্রশাসনিক ক্ষমতা দখল নয়, মূল লক্ষ্য হচ্ছে 28 বিধানসভা নির্বাচন। কারণ 28 বিধানসভা নির্বাচন রাজ্যবাসীর কাছে যেমন রাজ্যের বিজেপি বিরোধী জাতীয় গণতান্ত্রিক শক্তি দল, ধর্মনিরপেক্ষ সকল শক্তির কাছে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরার ভবিষ্যতের প্রশ্ন, বর্তমান এবং আগামী প্রজন্মের প্রশ্নের যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর কাছেও। কারণ এর উপর অনেকটাই নির্ভর করবে 29 লোকসভা নির্বাচনী ফলাফল, অনেকটাই নির্ভর করবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা 28কে লক্ষ্য রেখেই গেম প্ল্যান, সেই মোতাবেকই সমস্ত কিছু হয়েছে। তো সেই জায়গায় প্রশ্ন হতে পারে যে কংগ্রেস আমাদের এই ফলাফলটার পেছনে কারণটা কি? আমরা খুব বিশদে, আমি তো বলেছি আগেই যাব না, শুধু বলবো আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সময়, আমাদের প্রার্থী ঘোষণার সময়, বা আমাদের ত্রিদলীয় জোটের যে নির্বাচনী ইস্তাহারই বলুন, বা আমাদের সংকল্পপত্র, এমনকি আমাদের নিজেদের ইস্তাহার প্রকাশের সময়, সব সময়ই আমরা যেটা বলার চেষ্টা করেছি, আমাদের বর্তমান যা শক্তি, সেই শক্তি মোতাবেক
আমরা খুব একটা ভালো ফলাফল করতে সক্ষম হব সেই আশা আমরা পোষণ করি নাই। এর পেছনে শুধু সংক্ষেপে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন কংগ্রেস একটা সময় ত্রিপুরা ভারত মুক্তির পর রাজ্য উন্নয়ন পর্ষদ, টেরিটোরিয়াল কাউন্সিল বা ত্রিশাসনের বিধানসভা, পূর্ণ রাজ্যের বিধানসভা, কংগ্রেস শাসিত সবকয়টা ক্ষেত্রে আদিবাসীদের একটা ভালো সংখ্যক প্রতিনিধিত্ব ছিল, মন্ত্রীও ছিল। এরপর থেকে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রদেশ কংগ্রেস প্রধানত নির্ভর হয়ে পড়ে আদিবাসী আঞ্চলিক দলের উপর নির্ভরতা বাড়ে। এর ফলে তাদের কৃতকর্মের দায়ভারটা প্রদেশ কংগ্রেসের উপরও বর্তায়। এর সুযোগে একধারে আমাদের প্রচার যন্ত্র, নিজেদের প্রচার যন্ত্রের দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা, এর ফলে স্বাধীনতার পর দেশ এবং রাজ্যে আদিবাসী কল্যাণে কেন্দ্রীয় কংগ্রেস সরকারের যে অবদান বা ভূমিকা বা কার্যকরী যে সমস্ত পদক্ষেপগুলি, সেগুলি আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে যথার্থভাবে তুলে ধরতে প্রদেশ কংগ্রেসের পক্ষে সম্ভব হয়নি। এমনকি বলতে কোনো দ্বিধা নেই যে বিশেষ করে আমি আগেই বলেছি স্বল্প সময়ের কথা শেষ করব। জুনের দাঙ্গার কথা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, ৮০ সালের জুনের দাঙ্গার কথা। সেই দাঙ্গায় যখন ত্রিপুরা বিপর্যয়কর অবস্থা, মুখ্যমন্ত্রী রাজ্যে ছিল না, ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীকে বলা যায় ব্যারিকেড করে জেলখানায় রাখতে হয়েছিল তার জীবন রক্ষার জন্য। সেই সময় শ্রীমতী গান্ধী কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না করে কোন দলের সরকার রাজ্যে অবস্থান করছে এই সমস্ত বিষয় না ভেবে, এমনকি প্রদেশ কংগ্রেসের কথাবার্তায় কোনো নজর না দিয়ে জাতীয় দায়িত্ববোধ থেকে শ্রীমতী গান্ধী সমস্ত দিক থেকে সামরিক, প্রশাসনিক, আর্থিক, রাজনৈতিক সব দিক থেকে যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছিল, এর ফলে স্বল্প সময়ে যেমন দাঙ্গা প্রতিহত করে শান্তি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছিল, ত্রিপুরার পুনর্নির্মাণ সম্ভব হয়েছিল। এর যে গতিধারা, সেই গতিধারা বয়ে আজ পর্যন্ত যতটুকু হয়েছে আদিবাসীদের কল্যাণ মঙ্গলে, এই গতিধারাকে কেন্দ্র করে তারপর এটাকে আরো বেগবান করে মনমোহন সিংয়ের বিষয়গুলি, সেগুলি অতীতে আলোচনা হচ্ছে, আমি করতে চাই।